জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডনের নির্দেশে সেদিন জীবিত অবস্থায় পোস্টমর্টম করা হয় সালমান শাহকে। এবার বেরিয়ে এসেছে আড়ালে লুকিয়ে থাকা আরও একটি তথ্য। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে সামনে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু প্রায় 3 দশক পর নতুন করে আলোচনা মামলা। বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? এদিকে চিত্রনায়ক সালমান শাহ তার 30 বছর পর গ্রেপ্তার হয়েছে আসামি ডন। এর মধ্যে ডন আটকের পর থেকেই বেরিয়ে আসছে ভয়ানক সব চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এসেছে সালমান শাহর ময়না তদন্তকারী ডম। যা ঘটেছিল ময়না তদন্তের সময় জানিয়েছেন সেই ভয়ানক তথ্য। উনি এসে আমাকে বলতেছে যে দাদা সালমান শাহ যে মারা গেছে জানেন? আমাকে না তো ভাই, তাই আমি বললাম বডি তো আমার এখানে আসে না। আমি ওনাকে আবার বললাম আপনি ইমার্জেন্সি একটু দেখেন গিয়ে। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছি শুনি নাই, না জেনে আমি গেছি। ডন গ্রেফতার হলো, সারা দেশ পাগল হয়ে গেল, মনে হলো যেন আমার সালমান শাহ বেঁচে গেছে মনে হচ্ছিল। সুপ্রিয় দর্শক, সালমান শাহ কিছু ভয়াবহ তথ্য সামনে আনলেন। তাকে যিনি পোস্টমর্টম করেছিলেন সেই ডোম এমন কিছু কথা মিডিয়ার মাধ্যমে তুলে ধরলেন যে কথায় হয়তো ডনের রায় কার্যকর হতে পারে। এমনকি সালমান শাহর যে মা রয়েছেন তিনি এমন কিছু ভয়াবহ তথ্য আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করেছেন যে কথাগুলো শোনার পর আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এমনকি সালমান শাহর স্ত্রী রয়েছেন এই সামিরা কিন্তু এখন পলাতক রয়েছেন। সোশ্যাল মিডিয়া সহ তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অলরেডি তিনি আত্মগোপনে রয়েছেন। এতদিন সালমান শাহর যে মামলা ছিল সেটি কিন্তু হত্যা মামলা ছিল না। যখন এই মামলাটিকে মামলা দায়ের করা হয় ঠিক তখনই সালমান শাহর স্ত্রী সামিরা পলাতক রয়েছেন। এমন কিছু ভয়াবহ তথ্য থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মামলা কতদূর গিয়ে ঠেকবে, ডনের নিশ্চিত কার্যকর হবে কতদিনের ভিতরে। তো কথা বেশি বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। ডনের নির্দেশে সেদিন জীবিত অবস্থায় পোস্টমর্টম করা হয় সালমান শাহকে। এবার বেরিয়ে এসেছে আড়ালে লুকিয়ে থাকা আরও একটি তথ্য। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে সামনে। সালমান শাহ মারা যাননি, তাকে সেদিন জীবিত অবস্থায় কেটে ফেলা হয়েছিল। কথাটি শুনতে অবিশ্বাস্য হলেও এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছেন খোদ সালমান শাহর ময়না তদন্ত করা ডম রামেশ। তিনি জানালেন এতদিন তিনি ভয়ে মুখ খুলতে পারেননি, কিন্তু ডন গ্রেপ্তার হওয়ায় এখন আর কোনো ভয় নেই। চেতনানাশকের কড়া ইঞ্জেকশনে অজ্ঞান ছিলেন সালমান শাহ, তখনও মারা যাননি। প্রশ্ন উঠেছে, লাখ লাখ টাকার বিনিময়ে কি জীবিত অবস্থায় শুরু করা হয়েছিল ময়নাতদন্ত? আমাদের কাজ হলো উল্টাপাল্টায়, আপনি স্যার আমাকে যেভাবে কমান্ড করবে উল্টাপাল্টায় দেখানো, তারপর স্যার যেভাবে বলছে ওইভাবে কাজ করার পর কাজ করে রিপোর্ট দেওয়ার মালিক তার আমরা না স্যার। ওইটা আমার এত খেয়াল নেই, অনেকদিন আগের কথা তো। কিন্তু আমি যখন নিয়ে আসলো আমাকে ফোন করে, ওই আপনাদের মিডিয়ারই আমার খেয়াল নেই, উনি আমাকে ফোন করে মানে ওই সময় আইসাই বললো যে সালমান শাহ মারা গেছে। ওটাই তো আপনার ওই ডেড বডি নিয়ে আসলো, এখানে ইনজুরি নোট পুলিশ করলো, তারপর স্যার আসলো, অটোপসি হলো, লোকজন ভিড়। না এরকমভাবে দেখবো এটা কল্পনাও করি না, মানে একটা মানে কীরকম না মাইন্ডসেটও তো কাজ করে না যে এইভাবে তার মৃত্যু হয়। একটা মৃত্যু ব্যক্তিকে যেভাবে সম্মান দিয়ে কাজ করতে হয় সম্মান দিয়ে কাজ করছি। আমিও মারা যাবো, এখানে যারাই মারা যায় আমাদের সবার মানে যারাই মৃত্যুগুলো আসে, মৃত্যু ডেড বডিগুলো আমাদের এখানে আসে, সবার জন্য খারাপ লাগে। বলছিলাম যেমন আসলে বাংলা সিনেমা স্বপ্নের নায়ক চিত্রনায়ক জি 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 সেই পোস্টারে আপনি করেছিলেন বলে আমি এবং আমার স্যার জি জি মর্গ সহকারী হিসাবে আমি ছিলাম। সেদিনকার এই বাংলার মানুষের আসলে যে তার এই নায়ক যে গ্রেস ছিল বা তার ভক্তদের সেদিন মুহূর্তগুলো আমাদেরও খারাপ লাগে। হ্যাঁ খারাপ লাগে, কেমন ছিল সেদিনকার চিত্রটা? হ্যাঁ আমাদেরও খারাপ লাগে, একটা উদয়মান এত ভালো একটা নায়ক এই অজরে ধরে যাবে, আমাদেরও খারাপ লাগে। আর এখানে অনেক লোকজন ছিল, অনেক 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 ফিল্ম ইন্ডাস্ট্রির ওই ওনাদের যারা এফডিসির অনেকে ছিলেন, অনেকে ছিলেন এবং পাবলিক জনসাধারণ ভিড় একবার চতুর্দিকে, লোকারণ্য। আচ্ছা, লাস্টটা ঠিক কখন নিয়ে আসা হয়েছিল? ওইটা আমার এত খেয়াল নেই, অনেকদিন আগের কথা তো। কিন্তু আমি যখন নিয়ে আসলো আমাকে ফোন করে, ওই আপনাদের মিডিয়ারই আমার খেয়াল নেই, উনি আমাকে ফোন করে মানে ওই সময় আইসাই বললো যে সালমান শাহ মারা গেছে। আমার যত খেয়াল করে ওই দিন বন্ধের দিন ছিল, অফিস সরকারি ছুটি নাকি বন্ধ ছিল এরকম মানে। তারপর তো যা হবার লোকজন একবার ভিড় হয়ে গেল,
তারপর পুলিশের মাধ্যমে শ্রোতাল করলো, ডাক্তার সব আসলো, কাজ হলো, বাস। আচ্ছা, এই যে যখন আপনি আপনার বাংলাদেশের সব মানুষের আসলে প্রিয় নায়ক ছিলেন, জি, জি। অল্প সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই জায়গা থেকে আসলে আপনারও জি জি, হ্যাঁ অবশ্যই। না না, সবার নায়ককে না, শুধু আমার না, বাংলাদেশের সবারই প্রিয় নায়ক ছিল উনি। একজন ভালো অভিনেতা ছিলেন উনি। খারাপ লাগে, চলে গেছে। তাকে আসলে সেইভাবে দেখাটা বা আপনার না, এরকম ভাবে দেখবো এটা কল্পনাও করিনি। মানে একটা মানে কিরকম না, মাইন্ডসেটও তো কাজ করে না যেইভাবে তার মৃত্যু হয়। এবং আরেকটা বিষয় ছিল যে যখন নিয়ে আসলো আপনার ডাক্তার যিনি আসলে পোস্টমর্টম করলেন, জি। ওখানে পাশে ছিলেন, তো সেই সময়টা আসলে হ্যাঁ, না, ওটা তো খারাপ লাগবে। আর আসলে আরেকটা কথাই বলি আপনাকে, যে এখানে যারাই মারা যায়, আমাদের সবার মানে যারাই মৃত্যুগুলো আসে, মৃত্যু ডেড বডিগুলো আমাদের এখানে আসে, সবার জন্য খারাপ লাগে। কিন্তু একটু আবেগ তো হ্যাঁ অবশ্যই, আলাদা একটু। হ্যাঁ এটা তো অবশ্যই, এত বড় একটা চিত্রনায়ক চলে গেছেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আচ্ছা, এই 29 বছর পর আবার আলোচনায় আবার তার মামলা। এটা তো তার মার মন তো ওনার ছেলে গেছে, উনি বুঝে। এখন যেভাবে যাক, ওনার ছেলে গেছে, উনি বুঝে, যার সন্তান। হ্যাঁ, কেমন দেখেছিলেন আসলে সেদিন সালমান শাহ? ওটাই তো আপনার ওই ডেড বডি নিয়ে আসলো, এখানে ইনজুরি নোট পুলিশ করলো, তারপর স্যার আসলো, অটোপসি হলো, লোকজন ভিড়, খারাপ লাগে। কেমন পোশাক টোশাক ছিল বাইরে? ওটা খেয়াল নেই আমার, মনে হয় গেঞ্জি আর কি জানি, আমার ওটা খেয়াল নেই, অনেকদিনের পর ইয়ে তো। এটা নিয়ে আসলে যে এখন নতুন করে যে হত্যা মামলা হয়েছে, এটা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। এই যে তখন তো আপনারা করেছেন, যে ডাক্তার পোস্টমর্টম করেছে, তিনিও রিটায়ারে চলে গেছেন, আপনিও ছিলেন সব। ওটা শুনেন, আমি বলি, কাজটা আমাদের কাজ হলো উল্টা পাল্টায়। আপনি স্যার আমাকে যেভাবে কমান্ড করবে, উল্টা পাল্টায় দেখানো, তারপর স্যার যেভাবে বলছে ওইভাবে কাজ করার পর কাজ করে দিতে। রিপোর্ট দেওয়ার মালিক তার, আমরা না স্যার। আপনি তো বডি তো একেবারে দেখেছেন বা? হ্যাঁ, ওটা তো ফ্রেশই দেখছি। যে মানে কোনো ধরনের কোনো ওটা তো স্যাররা জানো, ওটা স্যারদের জিজ্ঞেস করবেন। যে আমরা এখানে একটা মাথায় রাখছি, রাষ্ট্র আইন এর স্বার্থে কাজ করা। আমি কিন্তু কাঁদছি না, আমার কান্না আসে না। আমি সালমান শাহ মারা যাওয়ার পরে, ইমন মারা যাওয়ার পরে আমি কাঁদতে পারি নাই, কারণ কান্নার আমার কোনো সুযোগ ছিল না। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, এখন আমি অসুস্থ হচ্ছি। এখন বুঝতে পারছি যে আমার ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে এসব তো কেউ আমাকে বলে নাই। আমার ছেলে জীবিত, সে সেন্সেস হয়ে গেছে, ওইভাবে বের করে আনছি। ও আপনার নিয়ে গেলাম হলি ফ্যামিলিতে, গিয়ে মনে হলো ওরা প্রস্তুত ছিল, ওরা কেউ হাত দিল না। আমাকে বললো, আমি সংক্ষেপে বলছি, ওরা আমার হাজব্যান্ড, আমি যখন নামাই নিলাম উপর থেকে, আমরা ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে অসুস্থ পড়া। আমি দেখতে তার ডাকলাম, একজন তেল দিচ্ছে, আমার আবুল, আর একটা চাইনিজ মেয়ে হাতে তেল দিচ্ছে 2 হাত ধরে। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোটো ছেলে ঢুকছি, আর কেউ ছিল না ওখানে। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিলো যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত, একটা আমার বাসার কাজের ছেলের বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে। সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে পাশে লিফটে নেমে গেল। আমি আর কিছু জানলাম না, ঘরে ঢুকলাম। সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, 2 জন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজব্যান্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, উঠে না, তখন বিছনায় উঠে গেছি আমি। উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কী হলো, হাতেরও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি। কিছু পরে জানছিলাম আমেরিকান ভিসের আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন, ওনারা বলছেন যে সাফোকেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এইভাবেই কমাতেও থাকতে পারে, সাফোকেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার ছেলে তো মরে যাচ্ছে। ধরে কিন্তু কেউ নাই, সালমান শাহর স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি, আমার হাজব্যান্ড বলছেন উচ্চামুটা কালো করে আননোন একটা বিদ্ঘুটে টাইপের লোক, আমরা ঢুকতে দেখে সে বেরিয়ে চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো, আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা 3 জনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীটা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা করে আসছি, তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়ের গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর,
ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আমি রিপ্লাই করছি, আমার হাজবেন্ড তাকায় এসে বলছে আপনি কে? তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ। ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো। বলে আমরা নিয়ে লিফটের এই 5-10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম, লিফটে উঠলাম, কিন্তু লিফটের নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না। প্রায় 20 মিনিট আমরা আমার হাজব্যান্ড লাথি দিচ্ছে, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধাম করে লাফটে নেমে গেল। নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার, যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা, ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হোলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোটো ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজব্যান্ড সামনে, আমরা হোলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে, তো 1টা বাজে এরকম। হোলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম সোজান, কোথায় কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শোনো না আমার ছেলে মরে যাচ্ছে, উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখলো, দেখে বললো এখানে তো ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমরা মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না হবে না, বলে এদিকে চলে গেলো। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন গেলে বাদল খন্দকার সঙ্গে মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকারও নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপরে ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপড় দিছি আমি, উঠতেছে না দেখে। আমার তখন তো সেন্স নাই, আমি মেডিকেল হোলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে এত ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো এত লাগায় না, আবার বলছে তুমি তো দেও, বুক দেখো আমার ছেলে। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা, বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি যে এই কি বলতেছো তুমি, কেন চলে যাবে, কোথায় চলে গেছে? বলে উনি মারা গেছে। তখন তো আমার সেন্স নাই, আমি তখনই বলছি যে স্ট্রেচারটা উঠাও, আমার ছেলেকে নিয়ে সেমিচে চলো। তখন ওই লোকটা সামনে এসে আটকাই দিছে। না, দন্ত 4 নম্বর আসামি। 1 নম্বর আসামি যে সামিরা, সালমান শাহর সাবেক ওয়াইফ, আমি বলি সাবেক ওয়াইফ। তো সামিরা কিন্তু 20 অক্টোবর, যেদিন এই মামলা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা রূপান্তর করা হয়, সেদিন রাত্রে পর্যন্ত কিন্তু সামিরার ফেসবুক আইডি যেটি, সেটি কিন্তু অ্যাক্টিভ ছিল। মামলা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের একটি মিডিয়া ভাই, তারা কিন্তু গিয়েছিলেন সামিরার যে বাড়ি ধরার, সেখানে খুঁজতে, তারা কিন্তু পায়নি, তারা পালিয়ে গিয়েছেন। তো গত 2 দিন যাবত একটি নিউজ ঘোরাফেরা করছে, ইত্তেফাকে বিশেষ করে এসেছে যে আপনার সামিরা কি ভারতে পালিয়ে গেল কিনা। আমরা কিন্তু ভারত বাংলাদেশ এগুলি ভাই বুঝি না। আমরা চাই 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করা হবে। শেষ একটি কথা, সামিরাকে তো অবশ্যই গ্রেপ্তার করতে হবে। 20 অক্টোবর মামলা হওয়ার পর আপনারা খেয়াল করেন, 20 অক্টোবর মামলা হওয়ার পর কিন্তু সামিরার বর্তমান যে হাজব্যান্ড, 3 নম্বর হাজব্যান্ড, তিনি কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন আগাম জামিনের জন্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমার একটা প্রশ্ন, আমরা কিন্তু এই কষ্ট বেশি দিন করতে চাই না। কেন করতে চাই না? যে আমরা চাই এই হত্যার সুষ্ঠু তদন্ত হবে এবং এই হত্যার সরাসরি একটি রায় ঘোষণা হবে। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে আসামি যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি দিচ্ছেন। এর আগেও কিন্তু আমাদের ভক্তদেরকেও হুমকি দামকি দেওয়া হয়েছে, সালমান শাহ পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে। গত 2 থেকে 3 দিন আগে কিন্তু আমাদের যে মামুন সাহেব আছেন, মামুনের একটি লাইভের মধ্যে এসে কিবরিয়া নামে একটি ছেলে, শাকিল কিবরিয়া নামে একটি ছেলে কিন্তু বিভিন্ন রকম হুমকি দামকি দিচ্ছে। তো আমরা কিন্তু এই হুমকি দামকিতে ভয় পাই না, সেটা আপনারা বিগত দিনেও দেখেছেন এবং আমরা পরবর্তীতেও আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সালমান শাহর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে প্রায় বছরই দেখা যায় বিভিন্ন সময় তার মামলা দায়ের করা হয়, বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে আলোচনা সমালোচনা হয়, কিন্তু এই মামলার শেষমেশ কোনো কার্যকারিতা হয় না। ডনকে শেষমেশ কিন্তু এবার গ্রেপ্তার করা হয়েছে এবং সামিরা জানি যে পলাতক রয়েছেন। তবে ডনকে যদি রিমান্ড দেওয়া হয়, ডনের মাধ্যমে কিন্তু সকল তথ্য বেরিয়ে আসবে। যদি আদালত টাকা না খায়, যদি উকিলটা টাকা না খেয়ে এই মামলার রায় সঠিকভাবে তদন্ত করে, আশা করি সালমান শাহ যারা ভক্তবৃন্দ আছে তারা একটা সঠিক এবং সঠিক তথ্য তারা পাবে। তাই আশা করব বাংলাদেশের যে আইন ব্যবস্থা রয়েছে তারা সঠিকভাবে এই বিচার নিশ্চিত করুক।
কারণ বাংলাদেশে অসংখ্য কোটি কোটি মানুষ রয়েছে সালমান শাহর ভক্ত। এমনকি সালমান শাহ মারা যাওয়ার পর অনেক ভক্ত কিন্তু তার জন্য জীবনও দিয়েছিলেন। তো এই ভক্তবিন্দুর অবশ্যই জানা উচিত সালমান শাহর এটা কি কাণ্ড নাকি। সালমান শাহর মা কিন্তু বারবার দাবি করে আসছেন সালমান শাহকে হয়েছে, তিনি নিজ ইচ্ছায় জীবন দেননি। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।